হ্যালো বন্ধুরা, এই যে সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, এই টেস্ট পরীক্ষায় যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে কিন্তু টেস্টের টেস্ট পেপার সলভ করতে হবে। টেস্ট পেপার বলতে আমাদের এবিটিএ টেস্ট পেপারের আজকে কিন্তু আমরা 53 আর 54 পেজের অঙ্কগুলো কিন্তু দেখব। যদি তোমরা আমার আগের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই গিয়ে 19 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বারের যে ভিডিওটা আমরা করেছি সেখানে কিন্তু দেখতে পারো। পার্ট 1, পার্ট 2 শর্ট প্রশ্নগুলো আলাদা করেছি, 2 নাম্বারের প্রশ্নগুলো আলাদা করেছি, সেখানে গিয়ে দেখতে পারো। আজও কিন্তু আমরা সেই এবিডিএ সলভ করছি। 53 আর 54 শর্ট প্রশ্নগুলো করে দেবো তোমাদেরকে, একদম ধীরে সুস্থে বুঝিয়ে দিব। আশা করি তোমরা ওই ভিডিওতে খুবই উপকৃত হবে এই ভিডিও থেকে। তাহলে চলো আমরা একের পর এক অঙ্কগুলোকে ধূলিসাৎ করে দিই। ধূলিসাৎ মানে কি, আমরা অঙ্কগুলোকে শিখে নিই। তাহলে চলো দেখে নিই 1 নাম্বার অঙ্ক আমাদের কি বলেছে। বলছে প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা 5011/10 কিউব দেওয়া আছে, ঠিক আছে। জন হলে বলছে এ অপশনে 3 বছর পর ওই অঞ্চলে শ্রমিকের সংখ্যা হবে 5000 জন। তারপর বলছে বি নাম্বার, 3 বছর পর ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে। সি নাম্বার, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, প্রতি বছর 11% হারে হ্রাস পায়। তো আমরা কিন্তু এখান থেকে এই অঙ্কটার থেকে আমরা একটু দেখে নেব অঙ্কটার সঠিক অ্যান্সারটা কোনটা। তাহলে যাও লিখছি, দেখো ঠিক আছে। 5000, তারপরে দেওয়া আছে 11/10 তার কিউব। তো এটাকে আমরা একটু আলাদা করে লিখব, ঠিক আছে। দেখো এখানে আমি একটা শূন্য একটা শূন্য উপর নিচে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা কাটো, ব্যাপারটা একই, আগের জিনিসটাই পাচ্ছি। এখন এটাকে একটু মডিফাই করবো। কিভাবে করবো দেখো, 5000 যেমন আছে রাখলো, এখানে লিখবো 1 প্লাস, উপরে লিখবো 10/100। এটাকে করা যায়? তো দেখো এটা আগেরটাই পাবো। আমি এখানে দেখাচ্ছি একটু, কি আছে দেখো, 1 প্লাস 10/100, তাই না। একে যদি আমরা লসাগু করি কত পাবো, ভগ্নাংশের যোগ, তাই না। তাহলে কি আমি পাচ্ছি, ব্যাপারটা ক্লিয়ার। তো এটাকে আমি তোমার এইভাবে লিখতে পারি। আর এখানে কিউব আছে, কিউব লিখলাম। দেখো এখন একটা আমাদের সূত্র পড়ে গিয়েছে। কি সূত্র আছে দেখো, দেখো সবৃদ্ধিমূলের সূত্র এখানে কি দেওয়া আছে দেখো, এই যে পি, এখানে পি এর জায়গায় কি আছে 5। আচ্ছা সূত্রটা লিখে দিই তাহলে ভালো বুঝবে। সূত্র কি জানি আমরা এরকম, দেখো পি ইন্টু 1 প্লাস r/100, আর এখানে কি এন আছে। তাহলে দেখো পির জায়গায় কে আছে, এখানে পির জায়গায় কিন্তু 5000 বসে আছে, তাই না। আবার এখানে দেখো আর এর জায়গায় কে বসে আছে, আর এর জায়গায় 10 আছে, তাই না। আমরা পার্সেন্টেজ দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে এখন এন এর জায়গায় কি আছে, এন ইকুয়াল টু 3 বছর। বছর, ব্যাপারটা বোঝা গেল। হুম, তাহলে এখন আমার এখানে কি বলেছে, অপশন নাম্বার দেখছি সি নাম্বার। দেখো প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। দেখো এখানে 5 বছর 5000 টাকা তো দেওয়াই ছিল, বছরও দেওয়া ছিল, কিন্তু বৃদ্ধি পাচ্ছে কোনটা, 10%। ব্যাপারটা বোঝা গেল। তো দেখো এখানে বৃদ্ধি মানে এই যে এখানে প্লাস আছে, এর জন্য আমরা কিন্তু বুঝলাম বৃদ্ধি পায়। এখানে কিন্তু মাইনাস যদি থাকতো তাহলে কিন্তু উত্তরটা আলাদা থাকতো। মাইনাস মানে কি, হ্রাস পাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল। তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নেব, ঠিক আছে। কি বলেছে দেখো, এখানে 2 নম্বর অঙ্ক বলছে এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি হলে কোনটি সত্য নয়। দেখো এখানে কিন্তু 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশন এখানে দেওয়া আছে, তার মধ্যে সত্য নয় বলেছে কোনটি, মানে একটি, তার মানে বে ঠিক আছে আর সবগুলা ঠিক আছে। তো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এটা সি নাম্বার। কারণ এই অঙ্কটা যদি করতে যাই অনেকটা বড় হয়ে যাবে। আমি তোমাকে একটু ধরিয়ে দিচ্ছি, তুমি বাড়িতে ট্রাই করে নিবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এ বাই বি, বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি। আমরা কে ধরি, দেখবে আমরা অনুপাত সমানুপাত এভাবে করতাম। তার মানে এখান থেকে আমরা বের করতে হবে এরকম করে, এ ইকুয়াল টু বি কে, তারপরে কি বি ইকুয়াল টু সি কে, তারপরে হচ্ছে সি ইকুয়াল টু ডি কে। তো এর এর মান বসাও, এখানে কত পাবে তাহলে ডি কে স্কোয়ার, আবার বির মানটা এর মধ্যে বসিয়ে দাও, তার মানে এর মান পেয়ে যাবো ডি কে কিউব।
ব্যাপারটা বোঝা গেল? তাহলে এই যে মানটা বের করে দিলাম, এই মানগুলোই তোমরা এগুলোর প্রত্যেকটাতে বসাবে, দেখবে কি সবগুলো মিলে গেছে। কিন্তু বাম পক্ষ ডান পক্ষ এটা কি আমরা জানি, এই যে এরকম বাম পক্ষ এই সাইডটা, এটা ডান পক্ষ বসাবে, দেখবে কি এই মানগুলো এর জায়গায় এর মান বসাবে, বির জায়গায় বি, সির জায়গায় সি, ঠিক আছে, ডির জায়গায় শুধু ডি বসাবে। বুঝা গেল? তাহলে কি আমাদের যে মানটা আছে সবগুলো মিলে যাবে, দেখবে একটাই মিলবে না এটা। তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখি। এর উত্তরটা, এটা সঠিক অ্যান্সার সি। হ্যাঁ, চলো কি বলেছে, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ কিন্তু সর্বসম নয়? প্রথমত বুঝতে হবে আমাদের দুটোর অর্থ কি। তারপর চলো অপশনগুলো বলছে, অপশনগুলো বলে দিয়েছে ত্রিভুজ দুটির আকার এক কিন্তু আকৃতি আলাদা, ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা, ত্রিভুজ দুটির আকার ও আকৃতি উভয়ই পৃথক, ত্রিভুজ দুটির আকার ও আকৃতি উভয়ই এক। তাহলে চলো দুটো ত্রিভুজ আঁকি আমরা। বলেছি একটা ত্রিভুজ আঁকলাম, এই একটা ত্রিভুজ আঁকলাম, দুইটা। প্রথমে একটু বুঝো সদৃশ জিনিস কথাটা কি। সদৃশ, সদৃশ, সদৃশ মানে কি, এর প্রত্যেকটা কোণ, মনে করো এই প্রত্যেকটা কোণ সব একই হবে, এরও যা হবে এরও তাই হবে, এরও তাই হবে। ঠিক আছে, ঠিক আছে। মোট কথা কি, সদৃশ মানে কি একই রকম দেখতে, একই রকম দেখতে কিন্তু আকারে ও বড় হলো এই ছোট হলো, ব্যাপারটা ওরকম। মনে করো তুমি 1 লিটার জল নিয়েছো, বোতলটা 1 লিটারের, কিন্তু ওই একই ব্র্যান্ডের জল নিয়েছো, আবার হাফ লিটারের বোতলও আছে, ব্যাপারটা কি আকারটা ছোট, তাই না, ওরকম, কিন্তু সবকিছু একই রকম দেখতে, ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা ওরকমই, তাহলে সদৃশ গেল। এখন সর্বসম, সর্বসম কথার অর্থ কি, যেন সর্বসম নয় বলেছে, দেখো এই জন্য আমি বড় ছোট করে লিখেছি। সর্বসম মানে হচ্ছে একই রকম, যদি এই ত্রিভুজটা নিই তার মানে একদমই হুবহু সেম ত্রিভুজ থাকবে, যার উপরে আর একটা বসালে বোঝা যাবে না যে এটার উপরে আর একটা ত্রিভুজ আছে কি, ব্যাপারটা বোঝা গেল? সর্বসম মানে কি একই রকম দেখতে, কোণ থেকে শুরু করে সবকিছু সব সমান। তাহলে এখানে বলেছে কোনটা, এখানে আমাদের অপশন নাম্বার ডি। দেখো ত্রিভুজ দুটির আকৃতি এক, ঠিক আছে, কিন্তু আকার আলাদা, এই যে আকার আলাদা, আকৃতি এক, দেখতে একই রকম, এর যদি সাইড হয় এর ওগুলো কোণ, ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে আমাদের অপশন নাম্বার বি, ঠিক আছে, অপশন নাম্বার বি। চলো বলছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট, বলছে বড় আর একক ব্যাসার্ধ, বহির ব্যাসার্ধ বিশিষ্ট, দুঃখিত, আর একক অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট একটি একটি ফাঁপা অর্ধ গোলাকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে দেওয়া আছে অপশনগুলো, আমরা করে দেখি অঙ্কটা। কি বলেছে, মনে করো একটা বাটি, বাটি কেমন দেখতে হয়, অর্ধ গোলাকৃতি বাটি এরকম দেখতে হয়, তাই না। এর বলেছে কি বহির ব্যাসার্ধ, এইটা মনে করো এই বাটিটার এই পুরু, এটা হ্যাঁ, এইটা কি বাটিটার পুরু, এটা অন্তর ব্যাসার্ধ বলে দিয়েছে কি ছোট হাতের আর, ব্যাসার্ধ বলে দিয়েছে কি এটা অন্তর ব্যাসার্ধ, হ্যাঁ, বহির ব্যাসার্ধ বলে দিয়েছে আর, মানে বড় হাতের আর। তাহলে আমরা অর্ধগোলকের সূত্র কি জানি, 2πr², তাহলে দেখো 2πr²। আবার কি বলে দিয়েছে, আর একটা কি বলে দিয়েছে, 2πr², মানে কি, ও আচ্ছা, দুটি সমষ্টি করতে হবে, সমষ্টি মানে কি এখানে আমি যোগ করে দেবো, তাহলে হ্যাঁ সমান সমান। তাহলে দেখো এখানে বলে দিয়েছে অপশনগুলোতে সমষ্টি আছে, সমগ্র তলের কি দুটো দুটো তলের যোগফল আমরা করলাম, তাহলে কিন্তু কি কমন যায়, দেখো 2π কমন নিয়ে নেব, 2π কমন নিয়ে নিলে কি পাচ্ছি, r² প্লাস r²। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে অপশন নাম্বার কি আছে, অপশন নাম্বার এ আছে, আমরা অপশন নাম্বার এ তে লক করে দেব। তাহলে চলো এর পরবর্তী অঙ্ক আমরা দেখে নেব। কি বলেছে 5 নম্বর অঙ্কে, বলেছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়িটির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থানে ফিরে আসে, তবে ওই কোণের পরিমাপ অপরিবর্তিত থাকবে, 100 ডিগ্রি কমে যাবে,
360 ডিগ্রি কমে যাবে, 360 ডিগ্রি বেড়ে যাবে। তাহলে বোঝো ত্রিকোণমিতিক কোণের পরিমাপ, তাহলে একটা ঘড়ি এঁকে নিই আমরা, ঘড়ি আঁকলাম, ঠিক আছে। দেখো এই একটা মনে করো ঘড়ি আঁকলাম, এটা কি 12, 3, 6, 9, এটা কি মিনিটের কাঁটা, মনে করো এটা মিনিটের কাঁটা, ঠিক আছে। যদি আমার ঘড়ির দেখো এখানে কি বলছে, ত্রিকোণমিতিক কোণের পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি, এটাকে মনে করো একটা যে রশ্মি, এটা ঘড়ির কাঁটাটা মিনিটের কাঁটাটাকে মনে করো একটা রশ্মি হিসাবে আছে। যদি ঘড়িটির কাঁটার দিকে সম্পূর্ণ একবার, তার মানে ঘড়িটির কাঁটার দিকে ঘড়ি কি এদিকে ঘুরতে থাকে, মানে এরকম রইলো ঘড়ি এরকম করে ঘুরতেছে, তাই না। তাহলে ও যদি এদিকে ঘুরতে থাকে, তাহলে বলছে আবার পূর্ণ আবর্তন, এখানে দেখো পূর্ণ আবর্তন মানে কি, পুরো ভারত থেকে শুরু করলো আবার ভারতে ফিরে আসলো, মানে ও পূর্ণ আবর্তন করলো, তাই না। পূর্ণ আবর্তন, পূর্ণ আবর্তন মানে কত জানি আমরা, 360 ডিগ্রি। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে এটা ঋণাত্মক, মানে কি মাইনাস। যদি ঘড়ির কাঁটার এই দিকে ঘুরতো, কাঁটাটা যদি উল্টো ঘুরতো, তাহলে কি হতো, ও ধনাত্মক মানে পজিটিভ, প্লাস হতো। ওটা বোঝা গেল। তাহলে এইখানে আমাদের অপশন থেকে এখন বুঝতে হবে, অপরিবর্তিত থাকবে, 180 ডিগ্রি কমে যাবে, 360 ডিগ্রি কমে যাবে। আচ্ছা ঋণাত্মক মানে কি, কমে যাওয়া, তাহলে 360 ডিগ্রি কমে যাবে। অপশন নাম্বার কি হবে, অপশন নাম্বার সি হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা। চলো আমরা এখন এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। কি বলেছে 6 নম্বরে, বলছে শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স দেওয়া আছে কি বার, এই বলছে x/1 বছর, এবং পরবর্তী 20 জনের গড় বয়স x/2 বছর হলে ওই 35 জনের গড় বয়স হবে, অপশন নাম্বার দেওয়া আছে এ বি সি ডি। চলো আমরা এখন একটু অঙ্কটা করে দেখি কি বলেছে। বলছে কি একটু আমরা যেমন কি আমরা রাশিবিজ্ঞানের অঙ্কগুলো করেছি সেইভাবে আমরা করব। রাশিবিজ্ঞানে কি করতাম আমরা, দেখবে এখানে লিখতাম কি x1 মানে xi, ঠিক আছে, তারপরে লিখতাম আমরা fi, তারপর এই দুটোকে গুণ করে লিখতাম আমরা কি fi xi, মানে সামেশনও দিতাম আমরা, সামেশন fi xi, ঠিক আছে। তো এইখানে দেখো এখানে কিন্তু আমাদের কি দেওয়া আছে, xi মানে দেওয়া আছে কত করে, দেখো x, x2, x এগুলো করে দেওয়া আছে, তাই না। সরি fi দেওয়া আছে। আমাদের কি বলেছে, শ্রেণী বলে দিয়েছে, শ্রেণীতে প্রথম 15 জন করে দেওয়া আছে, 15, তারপরে দেওয়া আছে কত 20, তাই না। ওগুলা কি আমরা কি বলি, পরিসংখ্যাও বলি। আবার ব্যাপারটা ক্লিয়ার, পরিসংখ্যাও বলি আমরা কিন্তু। তাহলে চলো আমরা একটু বসে এর মধ্যে করে নিচ্ছি। তাহলে বয়স দেওয়া আছে কত xi, সরি x1, এটা আই না, হ্যাঁ এটা x2, হ্যাঁ, আর এখানে দেওয়া আছে কত 15, প্রথমেরটা বলে দেওয়া আছে, তারপর 20। তাহলে এই দুটোকে গুণ যদি করি আমরা, গুণ করলে কত পাবো, দেখো 15x1 পাবো, এই দুটোকে গুণ করলে কত পাবো 20x2 পাবো। তাহলে এখন এটাকে আমরা সামেশন যদি করি, মানে কি সমষ্টি যদি করি, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি না, অ্যাকচুয়ালি এরকম করে আমরা করি fi মানে 15 যোগ 20 মানে 35, আমি লিখলাম না কারণ আমাদের এখানে অপশনগুলো ওইভাবে দেওয়া আছে। আবার এখানে কি লিখবো, সামেশন fi xi, এটা একটু এগুলো না দিলেও হবে, তুমি জাস্ট খালি প্লাস বসিয়ে দিবি, তার মানে কত 15xi প্লাস 20x2, ব্যাপারটা বোঝা গেল। তাহলে আমাদের কি গড়ের সূত্র কি জানি আমরা, সামেশন, এই যেরকম গড়ের সূত্র জানি, আমি ডিটেলটা দিচ্ছি তোমাদের, fi xi বাই কি সামেশন fi, মানে হচ্ছে এখন দেখো আমরা এটা fiটা কত জানি, কি জানি দেখো 15 যোগ 20, ঠিক আছে, আর কি দেওয়া আছে সামেশন fi xi, মানে কি দেখো 15x1 প্লাস কি আছে 20x2। আচ্ছা এখানে একটু বার বার দেওয়া আছে, হ্যাঁ আমি বারগুলো দিইনি, তোমরা দিয়ে নাও, বার দেওয়া আছে এখানে, ঠিক আছে, যেগুলোতে বার দেওয়া আছে, ক্লিয়ার। তাহলে আমাদের অপশন নাম্বার কোনটা হচ্ছে, দেখো অপশন নাম্বার ডিতে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে, ডিতে পেয়ে যাচ্ছি, সঠিক অ্যান্সার ডি।
ঠিক আছে, ক্লিয়ার? তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নিব। শূন্যস্থান পূরণ করো বলছে, যেগুলো আমাদের 5টা করতে হয়, এখানে 6টা দেওয়া আছে, আমরা 6টাই করবো। কি বলেছে দেখো, সাব্বা ও দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগ হার দেওয়া আছে কত, 2/7 হলে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ? তাহলে চলো এখানে কিন্তু দেওয়া আছে দীপকের দীপকের মূলধনের আনুপাতিক ভাগ হার, তাহলে আমরা একটু লিখে নিব হালকা করে। হ্যাঁ, দীপকের মূলধনের আনুপাতিক, ঠিক আছে, ভাগ হার বল দেওয়া আছে কত, 2/7। ভালো করে বুঝবে জিনিসটা কিন্তু, আনুপাতিক ভাগ হার 2/7। আনুপাতিক ভাগ হার কখন হয়, যখন মনে করো কোনো এরকম থাকে, আমি জাস্ট অন্য একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, মনে করো 3:5 আছে, তাহলে এদের আনুপাতিক ভাগ হার যদি করা হয়, মনে করো তোমার আনুপাতিক ভাগ হার আমি যদি করি তোমার, তাহলে কি হবে, তুমি এটা মনে করো আর এটা তোমার বন্ধু, তাহলে তোমার আনুপাতিক ভাগ হার হয়ে যাবে এদের সমষ্টি দিয়ে, মানে কি 3+5, তার মানে কি দেখো 3 বাই কত হলো, এটা 3/8 হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এইখানে দেওয়া আছে সেম ভাবে, তাহলে আনুপাতিক ভাগ আর এখানে দেওয়া আছে, তার মানে কি সাব্বা আর এখানে কি দীপক আছে, তার মানে এখানে যদি দীপকের আনুপাতিক ভাগ আর 2 দেওয়া আছে, তাহলে কি 2+5 হয়ে যাবে না? ব্যাপারটা কি এরকমই না, 7। তার মানে সাব্বার কত আনুপাতিক ভাগারটা, কিন্তু রাফ এটা। হ্যাঁ, কত হয়ে যাবে তাহলে, সাব্বারটা হয়ে যাবে 5, তাই না? তাহলে কত, 5/7 হয়ে যাবে। তাহলে সেইভাবে আমরা লিখবো, তাহলে সাব্বার মূলধনের আনুপাতিক ভাগার, সাব্বার মূলধনের আনুপাতিক ভাগ হার, তাহলে আমরা কত লিখবো দেখো, 5/7। ব্যাপারটা বোঝা গেল? এই যে এখানে উদাহরণ কিন্তু বুঝিয়েছি। তাহলে এখন কি বলেছে, দীপকের মূলধন সাব্বার মূলধনের ড্যাশ গুণ। তাহলে দীপকের মূলধন কত জানি আমরা, দেখো এখানে এখানে বলে দিয়েছে কি 2/7 মূলধনের বলেছে, তাই না? তাহলে আমরা লিখবো এখানে 2 প্রশ্ন অনুসারে লিখে নিচ্ছি। হ্যাঁ, প্রশ্নানুসারে, ঠিক আছে? তাহলে 2 কত আমরা লিখবো, 2/7, ঠিক আছে? কার মূলধনের বলছে, দেখো দীপকের মূলধন সাব্বার মূলধন কত বলে দিয়েছি, কিন্তু সাব্বার মূলধন 5/7 এখানে বের করলাম, আমরা ধরে নিলাম কত গুণ, এক্স গুণ ধরে নিলাম, মূলধনের ড্যাশ গুণ দেওয়া আছে তো সেখানে আমরা এক্স গুণ ধরে নিলাম। তাহলে দেখো এখন আমরা একটু কি করব, কোনাকুনি গুণ করে দিতে পারো, কিংবা তুমি এই নিচে নিচে কেটে দাও, তার মানে কত, 2=5x পেলাম। তাহলে x সমান সমান কত পেয়ে যাবে, দেখো এই দুইটা এখানে এই পাশে নিয়ে আসলে কি ভাগ হয়ে যাবে, 5টা নিয়ে আসলে, তাহলে কি 2/5 ইকুয়াল টু কত, x পেলাম, মানে x ইকুয়াল টু কত, 2/5। বোঝা গেল? এইটাই কিন্তু এত গুণ। তাহলে আমরা এখানে কত বসাবো, এখানে আমরা বসাবো শূন্যস্থানে 2/5। ক্লিয়ার ব্যাপারটা? চলো এখন আমরা এর পরবর্তী অঙ্কটা করে দেখব। এর পরবর্তী অঙ্ক আমাদের কি বলেছে, আচ্ছা বলেছে এক্স ও ওয়াই দুটি চল, এখানে এক্স আর ওয়াই এই দুটি চল দেওয়া আছে এবং তাদের মধ্যে সম্পর্কিত মানগুলি হলো দেওয়া আছে, তারপর এক্স ও ওয়াই ড্যাশ ভেদে আছে, ঠিক আছে? তাহলে চলো আমরা একটা দেখি নিই। এখানে দেখো প্রত্যেক জায়গায় দেখো এক্স এক্স থেকে ওয়াই কি কমে যাচ্ছে না, দেখো এখানে 5 আছে, তারপরে 4 হয়ে গেল। আবার দেখো এখানে এক্স অক্ষটা যেমন কমছে, আবার ওয়াই অক্ষটা দেখো বেড়ে গেছে, এই যে ওয়াই অক্ষটা বেড়ে গেছে, এখানে কি কমলো, 5 থেকে 4-এ আসলো, আবার এই 10 থেকে 12.5, মানে এদিকে কি বেড়ে গেছে, জিনিসটা কিন্তু বেড়ে গেছে উল্টা, তাই না? ওয়াই অক্ষটা, এটা এক্স অক্ষ, এটা কমেছে, আর ওয়াই অক্ষ কি হয়ে গেছে আমাদের
10 থেকে দেখো 12.5-তে আসছে, মানে কি বেড়েছে, ব্যাপারটা বোঝা গেল। কমেছে বেড়েছে এটা মানে কি জানি আমরা, কমে বাড়ে মানে হচ্ছে কি ব্যস্ত। সেম ভাবে এখানেও কিন্তু দেখো এক্স অক্ষ 25 আর 8, এটা কি কমে গেছে, আর এটা দেখো 2 থেকে এটা ওয়াই অক্ষ বেড়ে গেছে, তার মানে উপরে কমছে নিচে বাড়ছে, তার মানে কমছে বাড়ছে, মানে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। আমরা তাহলে এই ড্যাশে কি লিখবো, ব্যস্ত লিখবো, কি লিখবো, ব্যস্ত, ব্যস্ত সম্পর্ক, বোঝা গেল। চলো আমি এখানে লিখে দিচ্ছি, ব্যস্ত। চলো তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নিব। কি বলেছে, কোন চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, তো এই 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 এটা একটা তোমাদের প্রয়োগে অঙ্কে দেওয়া আছে। ঠিক আছে, চতুর্ভুজ এর যে চ্যাপ্টার পাবে তোমরা সেখানে কিন্তু পাবে প্রয়োগের অঙ্কে দেওয়া আছে বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, সেখান থেকে কিন্তু তোমরা জানতে পারবে এটা ভালো করে। আরো ওর একটা প্রয়োগ দেওয়া আছে, যার 4টি মানে চতুর্ভুজের 4টি কোণকে যদি সমদ্বিখণ্ডিত করে, কি লিখবো, বৃত্তস্থ। বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, ক্লিয়ার। এইখানে লিখে দিবি। 4 নাম্বার কি বলেছে, তারপরে বলছে একটি আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে, তার মানে আয়তকার একটা টুকরোকে অক্ষ করে বলছে অক্ষের চারপাশের টুকরোটিকে একবার পূর্ণ আবর্তনের ফলে যে ঘনবস্তু তৈরি হয় তা হলো, ভালো করে বুঝবে কথাটা। এটা আমরা কিন্তু 4 নাম্বার করলাম, সরি 3 নাম্বার করলাম। ঠিক আছে, এটা 3 নাম্বার, আমরা এখন একটু 4 নাম্বারটা দেখে নিই। কি বলেছে, একটি আয়তকার বলেছে, আচ্ছা আয়তকার এরকম দেখতে হয়, যার দৈর্ঘ্য, যে এটা কি দৈর্ঘ্য আর এটা কি কি বলে, প্রস্থ। বলছে টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে, এটাকে যদি আমরা অক্ষ করি, অক্ষের চারপাশে টুকরোটি একবার পূর্ণ আবর্তনের ফলে, এই যে অক্ষর এটা, ঠিক আছে, এই অক্ষের চারপাশে, চারপাশে মানে কি দেখো এরকম ভাবে যদি আমি, ঠিক হচ্ছে না, এরকম মনে করো আমি অক্ষের চারপাশে যদি আমি ঘুরাই, তাহলে দেখো এটা কি তৈরি হচ্ছে, দেখো একটা চোঙে তৈরি হচ্ছে না এখানে, হুম, দেখো একটা কি চোঙ তৈরি হয়ে গেল না ব্যাপারটা। তো বলেছে এখানে দেখো চারপাশে টুকরোটিকে একবার পূর্ণ আবর্তনের ফলে যে ঘন বস্তু তৈরি হয় তা হলো, কি লিখবো আমরা, চোঙ লিখবো, চোঙ। ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এখানে অপশন নাম্বার কি লিখবে, অপশন বলছি, এখানে শূন্যস্থানে চোঙ বসাবে, বোঝা গেল। তাহলে চলো আমরা 5 নম্বর অঙ্ক দেখে নেব। কি বলেছে 5 নম্বরে, একটি সমকোণী ত্রিভুজের কোনো একটি সূক্ষ্ম কোণ কস সাইন, এটাকে আমরা বলি কি, কস থিটা বলি, কস সাইন, ঠিক আছে, দ্বারা প্রকাশিত ত্রিকোণমিতিক অনুপাতটি একটি ড্যাশ অনুপাত। তাহলে বলছে কি কস সাইন, বলছে একটি সমকোণী ত্রিভুজের কোন একটি সূক্ষ্ম কোণ বলছে কস সাইন। ঠিক আছে, দেখো ত্রিকোণমিতিক কি আছে আমাদের, এটা বলেছে কি একটা সমকোণী ত্রিভুজ যাকে বলি আমরা, এটা তাহলে কস সাইন। আচ্ছা মানে কস মানে কি জানি আমরা, বলো কস, কস থিটা মনে করো, কস থিটা মানে কি জানি আমরা, লম্ব ও ভূমি বাই কি জানি, ভূমি বাই অতিভুজ, তাই না, ভূমি বাই অতিভুজ, ব্যাপারটা বুঝলে। এখন কি বলেছে এখানে, বলছে এটার ভূমি আর অতিভুজ, অতিভুজটা মানে কি বলতো, সব থেকে বড় বাহু, তাই না, অতি কিন্তু সব থেকে বড়, ভূমি কি ছোট, তাই না, ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কি, অতিভুজ, অতিভুজই হয় সবসময় বড় বাহু। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, ছোট দেওয়া আছে, আর এটা কি দেওয়া আছে, বড় দেওয়া আছে, তাই না। যদি এটা ছোট আর এটা বড় দেওয়া থাকে, তাহলে দেখো ভালো করে বুঝবে জিনিসটা, কিন্তু এটা ছোট এটা বড় যদি থাকে, তাহলে অনুপাত আমরা কি করি, সবসময় উপরে
যদি ছোট থাকে নিচে যদি বড় থাকে তাহলে আমরা কি লঘু লিখবো, কি লিখবো, লঘু, লঘু অনুপাত, অনুপাত। ব্যাপারটা বোঝা গেল? যদি উপরে ছোট নিচে বড় থাকে এটা কি অনুপাত আকারে লিখলে আমরা এরকম লিখবো না, ছোট টু বড়। আচ্ছা তাহলে কি লিখবো, ছোট টু বড়, মানে কি এই ছোটটা আগে যদি থাকে তাহলে লঘু লিখবো, যদি বড়টা আগে থাকতো তাহলে আমরা গুরু লিখতাম। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখবো সেখানে, এই শূন্য স্থানে লিখবো আমরা লঘু অনুপাত। ক্লিয়ার? চলো আমরা এখন 6 নম্বর অঙ্কটা দেখবো। পাড়ার ক্রিকেট খেলায় 5 জন 7 জন স্কোর করেছে, মানে 5 জন 7 স্কোর করেছে, মানে 5 জন ছেলে মনে করে খেলছে পাড়ার ক্রিকেটে, 7 করে স্কোর করেছে। আবার 4 জন করেছে 15 করে স্কোর, আর 2 জন করেছে 10 করে স্কোর, আর 11 স্কোর করেছে 2 জন। ঠিক আছে, মানে 2 জন লোকও করেছে আবার 11 করে। তাহলে তাহলে ভালো করে বুঝবে, আমি একটু অঙ্কটাকে, এটা কত ছিল, এটা 5, আমরা করবো এখন 6 নম্বর, এখানে দেখে দিচ্ছি। তাহলে দেখো আমি একটু ছক বানিয়ে দিচ্ছি। কি বলেছে এখানে, লোক সংখ্যা মনে করে লিখবো, লোক সংখ্যা, আবার এখানে লিখবো স্কোর, স্কোর কিংবা রানও লেখা যেতে পারে। ঠিক আছে, কত বলেছে দেখো, 5 জন, 5 জন কত রান করেছে, 7 করে করেছে। তারপর আবার বলেছে কি 4 জন কত করে করেছে, 4 জন 15 করে করেছে। তারপর লেখো 2 জন, 2 জন কত করে করেছে, 10 করে করেছে। তারপরে আবার 2 জন বলেছে কত, 11 করে। ভালো করে জিনিসটাকে বুঝবি। আমি একটা ছক বানিয়ে দিলাম যেমন আমাদের ছকগুলো থাকে। ঠিক আছে, এখন সংখ্যাগুলো মানে কি এই কথাটা একটু বুঝে নাও। সংখ্যাগুলো মানে দেখো এখানকার লোক সংখ্যা যে আমাদের 10 এর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে বড় যে তাকে আমরা ধরি, তাহলে এইটা হচ্ছে আমাদের সংখ্যাগুরু মান 5। বোঝা গেল? 5 5 5 জন করে, যে 5 জন যে ছেলে আছে মনে করো, তা প্রত্যেকে 7 করে রান করেছে, তাই বোঝা গেল সংখ্যাগুরু মানে বেশি। এটা এটা তাহলে আমাদের অপশন নাম্বার কি হবে দেখো, এখানে বলছে কি খেলায় স্কোরের সংখ্যাগুরু মান, তাহলে খেলায় স্কোরের সংখ্যাগুরু মান হবে 7। এখানে অপশন নাম্বার কত হবে, 7 হচ্ছে, এই শূন্য স্থানে বসিয়ে দিবে কত, 7 বসিয়ে দিবে। ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা 2 এর সমস্ত অঙ্কগুলোই করে নিয়েছি 6 নম্বর পর্যন্ত। আমরা এখন দেখব 3 এর, মানে শূন্য স্থান পূরণ করো তার সেই অঙ্কগুলো কি দেওয়া আছে, সত্য মিথ্যা দেওয়া আছে। ঠিক আছে, সত্য মিথ্যার 1 নম্বর বলছে কোন টাকার 1 দিনের সুদ কত পয়সা হলে মাসিক সুদের হার 10%। বলছে কোন টাকার, বলছে 1 দিনের সুদ। দেখো 1 দিনের সুদটা একটু বের করা সমস্যার, চলো আমরা দেখবো তবু অঙ্কটা করে। কি বলেছে, আবার হচ্ছে এটা, হ্যাঁ কাট নেবে এখানে, হ্যাঁ বলেছে। দেখো দেখো 3 নম্বরে আমরা এখন সত্য মিথ্যা অঙ্কগুলো সলভ করব। কি বলেছে, কোন টাকার 1 দিনের সুদ কত টাকা হলে মাসিক সরল সুদের হার 10% হবে। তো দেখো অঙ্কটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে। কি আছে বলছে, কোন টাকার, আমরা তো জানি না আসল কত, তার মানে আমরা দেখো আসলকে আমরা কি পি দিয়ে প্রকাশ করি, আমরা ধরে নিলাম এক্স। তারপরে কি বলে দিচ্ছে, সময়, সময় মানে কি টি দিয়ে প্রকাশ করি, 1 দিন বলেছে তাহলে 1/365, মানে বছরে নিয়ে আসতে হবে আমাদের। বোঝা গেল সময়টাকে। তারপরে বলছে সুদ, বলেছে সুদ মানে আয়, তাহলে মাসিক সরল সুদের হার বলেছে কত, সুদের হার, সুদের হার যাকে আমরা কি দিয়ে আর দিয়ে প্রকাশ করি, বলেছে 10%, তাই না? আর বলছে কি সুদ, সুদ মানে কত, আয়, আয়টাই আমাদের জানতে চেয়েছে, তাই না? তাহলে এখন দেখো আমরা কি জানি, আই ইকুয়াল টু PTR/100, এটা জানি। তাহলে দেখো আই আমরা এটাই বের করব, তাহলে পি মানে কত লিখেছি আমি, দেখো এখানে এক্স ধরেছি,
টি মানে কত 1/365, আর আর মানে কত দেখো বলে দিয়েছি 10, তাই না? তো 100, এটাকে দিয়ে এটাকে কাটা হচ্ছে আমার 10 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো এক্স, আচ্ছা এক্সটা একবার উঠিয়ে দিই তাহলে এখানে, তাহলে দেখো এর সাথে গুণ আছে একের সাথে, x/365, আর এটাকে যদি কি হবে 1/10 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো এটা করলে আমরা পাচ্ছি কত x/365 জায়গায় একটা শূন্য লাগে। তাহলে এই অঙ্কটার কিন্তু আর কোনো ক্যালকুলেশন আমরা খুঁজে পাচ্ছি না পুরোটা, তাই না? তাহলে এই অঙ্কটাকে আমরা কি বলবো? মিথ্যা বলবো। বোঝা গেল? তাহলে এই অঙ্কটাকে কি বলবো আমরা? মিথ্যা বলবো। এর কুল কিনারা আমরা কিন্তু খুঁজে পাইনি। তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নেব, 2 নাম্বার। তো 2 নাম্বার আমরা কিন্তু এখন দেখে নেব কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজের মধ্যে একটি বাস্তব কিন্তু অপরটি বাস্তব নয়। 2 নম্বরের কথাটা বুঝবে কিন্তু। এই আমরা কিন্তু দ্বিঘাত সমীকরণ আমরা জানি সংখ্যা দুটি বীজ দুটি কিন্তু বাস্তব হবে, হ্যাঁ অসমান হতে পারে, ঠিক আছে, কিন্তু বাস্তব হতে হবে। তার মানে কি এখানে বলছে একটি একটি বাস্তব আর অপরটি বাস্তব নয়। তার মানে 2 নাম্বার কিন্তু সোজা সোজা বলে দিচ্ছে এটা মিথ্যা। ব্যাপারটা ক্লিয়ার? কারণ দুটি বাস্তব হতে হবে, অসমান হবে সাথে। তো দেখো আমরা 3 নম্বর অঙ্কটা এখন দেখে নেব। কি বলছে, কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে। দেখো এখানে ভিন্ন বৃত্ত মানে আমরা কয়েকটা বৃত্ত নিয়ে নিলাম, মনে করো এটাও নিয়ে নিলাম, ঠিক আছে, আবার এটাও নিয়ে নিলাম, বৃত্তগুলো নিলাম। এর অর্ধবৃত্তস্থ কোণ মানে কি আমরা জানি, এর আগেও কিন্তু অঙ্কগুলোতে আগের এই অঙ্কগুলোতে করেছি কিন্তু এরকম, তাই না? আগের অঙ্কগুলো কিন্তু করেছি। অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি হবে প্রত্যেকটা। এই যে কোণটা হবে এই প্রত্যেকটা কোণ হবে কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে? কি বলেছে কথাটা ভালো করে আবার বুঝো। বলছে কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে, ঠিক আছে, বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে না। দেখো এখানে কিন্তু আলাদা আলাদা বৃত্ত আমি দিয়েছি, এক একটার আকার কিন্তু ভিন্ন। এরা কি সর্বসম? সর্বসম মানে কি বলেছি, হুবহু একই সাইজের হতে হবে, আকার একই হতে হবে, তাই না? তাহলে কিন্তু ওরা কি হবে, সর্বসম হবে। কিন্তু এখানে কিন্তু বলছে না, তাহলে এটা উত্তর 3 নম্বরটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। বোঝা গেল? চলো নেক্সট। তারপর আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। কি বলেছে 4 নম্বরে, লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির উপর লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে। ভালোভাবে বুঝবে। কি বলেছে, লম্ব বৃত্তাকার শঙ্কু, তাহলে একটা শঙ্কু আঁকি আমরা, একটা শঙ্কু আঁকলাম, লম্ব বৃত্তাকার শঙ্কু, ঠিক আছে। শীর্ষবিন্দু থেকে, এটা কি শীর্ষবিন্দু, মনে করো এটা এটা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির উপর, এটা কি বৃত্তাকার ভূমি, ঠিক আছে, ভূমির উপর লম্ব অঙ্কন করা হলে, মানে এখান থেকে যদি আমি দেখো এখানে একটা কেন্দ্রবিন্দু এটা হয়, যদি আমি এরকম ভাবে লম্ব অঙ্কন করি, তাহলে এই কোণটা কত হয় বলো তো, 90 ডিগ্রি, তাই না? বলছে লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে যে বিন্দুতে স্পর্শ করতে পারে, যে কোনো বিন্দুতে না, এটা একমাত্র কেন্দ্রতেই করতে পারবে। এটাকে কি বলা হয়, কেন্দ্র, তাই না? ও একমাত্র কেন্দ্রতেই স্পর্শ করতে পারবে, আদার সাইডে করতে পারবে না, তাহলে ওটা লম্ব হবে না। লম্ব মানে 90 ডিগ্রি, কথাটা বুঝবে। 90 ডিগ্রি মানে কি, স্ট্রেট থাকবে, এই শীর্ষবিন্দু যা এর, বোঝা গেল ব্যাপারটা? তাহলে কেন্দ্রতে করে, তাহলে এটা মিথ্যা। তাহলে এইটাও কিন্তু মিথ্যা, সবই দেখি মিথ্যাই হচ্ছে। চলো দেখি সত্যের খুঁজে যাই, কোথায় পাওয়া যায়, তাই না? বলেছে একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটা এর সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য
ভূমির দৈর্ঘ্য মানে লম্বের দৈর্ঘ্য বলেছে ভূমির থেকে বড়, বোঝা গেল। হলে থিটা এর মান বলে দিয়েছে কত, 30 ডিগ্রি হতে পারে না। তাহলে দেখি কথাটা কি সত্যি না মিথ্যা। তো দেখো বলছে একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট কোণ থিটা। তাহলে চলো আমি এখানে করে দিচ্ছি, 4 নাম্বার গেল, আমি 5 নাম্বার এখানে করে দিচ্ছি। তাহলে কি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, যার একটি কোণ বলে দিয়েছে কত, থিটা, মানে কি থিটা সমান সমান 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে আমরা এটা 30 ডিগ্রি লিখতে পারি। এই কোণের সাপেক্ষে এটা কি অতি, আর এটা কি ভূমি, ঠিক আছে, আর এটা কি লম্ব, ঠিক আছে। মানে এখানে বলছে ভূমির থেকে লম্বের দৈর্ঘ্যটা বড়। আচ্ছা লম্ব বাই ভূমি 30 ডিগ্রি মানে কি, দেখো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমির এর এটা কি বলবো আমরা, কি কি বলবো, লম্ব বাই ভূমি মানে কি 10, 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি। আচ্ছা আমাকে বলো এখন 10 30 ডিগ্রির মান কত জানি আমরা, 10 30 ডিগ্রির মান 1/√3, বোঝা গেল। আমাকে এখন বলো এইখানে √3 মান বড় না 1 মান বড়। আমরা কি জানি দেখবে, এই যে 1 বসালাম, 1 মানে কত লম্ব, তাই না। এই দেখো এখানে কিন্তু এইটাই বসানো হচ্ছে, নাকি একটু আলাদা করে লিখে দিচ্ছি। তাহলে লম্ব আর এটা কি লিখবো, ভূমি। চলো তাহলে লম্ব আর ভূমি, দেখো 1 মানে কি কে বড়, আর √3 মান আমরা কি 1.732। তাহলে এখানকার মধ্যে বড় কে, লম্ব বড় না ভূমি বড় বলো। এখানে কিন্তু দেওয়া আছে আমাদের এই হিসাবে লম্ব ছোট ভূমি বড়, বোঝা গেল। তাহলে আমাদের অপশন তো তাই বলেছে, প্রশ্নতে বলেছে দেখো এইখানে হবে না, এখানে কি হতে পারে না বলেছে, কিন্তু অপশন কথাটা কিন্তু এইখানে বলেছে, এখানে ঠিকই দেওয়া আছে। তাহলে কি এটা বড়, লম্বটা বড় হতে পারে না আমাদের এই যুক্তিতে, তাই না। অপশন সরি অপশন তো নেই, তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের সত্য। এই তো সত্য পেয়ে গেলাম। 5 নাম্বার কি হবে, সত্য। তারপরে ক্লিয়ার, ক্লিয়ার। যদি আমাদের ভূমিটা থেকে লম্ব বড় হতো তাহলে আমরা এটা মিথ্যা বলতাম। চলো তারপরের অঙ্ক, আচ্ছা 6 নাম্বার এখানেই দেওয়া আছে। 6 নাম্বার রাশি বিজ্ঞানে বলছে এফ, দেখো এই যে সামেশন এফ আই ইকুয়াল টু এন, হ্যাঁ এটা কি সত্য না মিথ্যা, অবশ্যই সত্য। দেখো রাশি বিজ্ঞানে আমরা কি জানি, সামেশন এফ আই, একে আমরা কি পরিসংখ্যা বলি, পরিসংখ্যা বলি, তাই না। একে কি বলা হয়, পরিসংখ্যা, এফ আইটাকে, আর সামেশনটাকে কি সমষ্টি বলা হয়, তাই না। আবার এই পরিসংখ্যাকে আমরা কিন্তু এরকম ভাবে লিখি অনেক সময়, x1 প্লাস x2 প্লাস x3, তারপর ডট 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 দিয়ে আমরা n লিখি, তাই না। n মানে কি একটা সংখ্যা, তাহলে অবশ্যই আমরা n এ প্রকাশ করতে পারি। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সত্য, বোঝা গেল। তাহলে কিন্তু আমরা পুরো অঙ্কই কিন্তু সলভ করে দিলাম, যত সমস্ত শর্ট প্রশ্ন আছে। আমাদের কিন্তু দ্বিতীয় পার্ট খুবই শীঘ্রই আসছে, ঠিক আছে। দ্বিতীয় পার্ট গিয়ে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে কিন্তু তুমি দেখতে পারো, আমাদের দ্বিতীয় পার্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দ্বিতীয় পার্টটাও দেখে নিতে পারো, যেখানে আমরা 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো কিন্তু করছি। তাহলে চলো আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।